দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সেফ হ্যান্ডস সুরক্ষা প্রতিদিন। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি আশাকিন প্রিন্স। দর্শক আপনারা এর মধ্যে জেনে গিয়েছেন করোনা ভাইরাসের ভয়াল থাবায় এর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের 2 লাখের বেশি মানুষ মারা গিয়েছে আর আক্রান্ত হয়েছেন 30 লাখের বেশি। কিন্তু একটি প্রশ্ন যে এই ভাইরাসটি সব জায়গায় তার যে ভয়াল থাবা সেটি কিন্তু বসাতে পারেনি, কিন্তু কেন? আর এই বিষয়টি জানতে প্রয়োজন আসলে এই ভাইরাসের জেনোম সিকোয়েন্স। মূলত এই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলবো এবং আজকে আমাদের সাথে কথা বলবেন দুজন বিশিষ্ট ব্যক্তি যারা নিজ নিজ বাসা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হাসিনা খান। ডক্টর হাসিনা খান, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। একই সঙ্গে গ্যান্ডারিয়া থেকে নিজ বাসা থেকে যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুশতাক ইবনে আয়ুব। ডক্টর মুশতাক, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ডক্টর হাসিনা খান, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি তো এর আগে বাংলাদেশে ইলিশ এবং পাটের জেনোম সিকোয়েন্স করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং একই সঙ্গে আপনি স্বাধীনতা পদকও পেয়েছেন এই গুরুত্বপূর্ণ অবদানের ক্ষেত্রে। আসলে জেনোম সিকোয়েন্সটা কি এবং কিভাবে যে কোনো কিছুর জেনোম সিকোয়েন্সটা করা হয় আসলে? তার আগে একটু বললেনই করোনা ভাইরাসের কথা, না? আপনি নিজেই যেটা বললেন যে এই মুহূর্তে প্রায় 31 লাখ লোক আক্রান্ত, মারা গেছে 2 লাখের উপরে। তো কি এই অদৃশ্য জীবাণু যে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে, যার বিরুদ্ধে আমরা এখনো কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারিনি। তো এটা গড়ে তোলার জন্য মানে একে আমাদের দমন করার জন্য, এর বিস্তার ঠেকানোর জন্য জিনোমটা জানার জন্য জরুরি। এখন জিনোমটা কি জিনিস? এটা যে কোনো যন্ত্রপাতিরও যেমন একটা ইনস্ট্রাকশনস ম্যানুয়াল থাকে, এরকমই একটা প্রত্যেক জীবের ডিএনএর মধ্যে বা এই জীবের এই করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএর ভিতরে তার সমস্ত তথ্য আছে, যে তথ্যের উপরে ভিত্তি করেই সে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারছে, যে কোনো নতুন জনপদে নতুন জনগোষ্ঠীর মধ্যে গিয়ে সে বিস্তার ঘটাতে পারছে। তো এই রহস্যটা কি কারণে সে করতে পারছে, সেইটাই আমাদের জিনোমের রহস্য উদ্ঘাটনটা জরুরি। জিনোম বলতে যেটা বললাম, এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে তার জীবন ধারণের সমস্ত কিছু, তার নিজেকে সে আরো যে নিজের আরো তৈরি করবে, নিজের কপি তৈরি করবে, সেই ধারণা যেমন এই জিনোমের মধ্যে পুরোটা রয়েছে এবং সে তার কিভাবে ধারণ করবে সেই ইয়েটাও এই জিনোমের মধ্যে রয়েছে। তো জিনোম জানাটা খুবই জরুরি। আমরা যখন কোনো কিছুর জিনোম সিকোয়েন্স করি তখন কি করি, যে মাত্র 4টে বেস বা কেমিক্যাল ইউনিট দিয়ে এই জিনোমগুলো গঠিত। তো এই 4টে বেসগুলো কিভাবে কার পরে কে সাজানো রয়েছে সেটাই আসলে ধারণা দেবে এর জেনেটিক মেকআপটা কি রকমের, কি কারণে সেই রকম বিধ্বংসী হতে পারছে। তো এই জিনিসটা জানাটা জরুরি। এবং আমাদের কেমিক্যাল ইউনিট দিয়ে গঠিত, যেখানে আমরা প্রথমে যখন পাটের জিনোম উদ্ঘাটন করেছিলাম, সেটা প্রায় 30 লক্ষ ছিল, 300 মিলিয়ন ছিল তার বেস দিয়ে গঠিত। ইলিশটা আরো বড়, 800 মিলিয়ন বেস দিয়ে গঠিত বা কেমিক্যাল ইউনিট দিয়ে গঠিত। সেই তুলনায় ভাইরাসটা কিন্তু অনেকই ছোট, কিন্তু যে কোনো ভাইরাসের তুলনায় এর জিনোমটা আবার বেশ বড়। এতটাই বড় যে এর মধ্যে সে অনেক পরিবর্তন করছে এবং নানান রকমের সে পরিবর্তন করে নতুন জনপদে আমাদের যে নিজেদের যে ইমিউন সিস্টেমটা আছে, যার মাধ্যমে আমাদের নিজেদের রোগ জীবাণুর বিরুদ্ধে আমরা প্রতিরোধ তৈরি করি, সেটাকে সে মোকাবেলা করে নতুন পরিবেশে নিজেকে বিস্তার ঘটাচ্ছে এই জিনোমের মধ্যে পরিবর্তনগুলো করে করে। তাই আমাদের খুবই জরুরি জানা যে আমাদের এখানে যে ভাইরাসটা এসছে তার নীল নকশাটা কিরকম, তার জিনোমটা কি রকমের, কতটা তার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে কত রকমের ভাইরাসের বিস্তার ঘটছে। আমরা বিভিন্ন ক্লাস্টারের কথা শুনছি, এই ক্লাস্টারে কি একই ধরনের ভাইরাস না বিভিন্ন ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে, এগুলো জানাটা এই মুহূর্তে আমাদের খুবই জরুরি এবং সেটা জিনোমই উত্তর দেবে। তবে একটা কোভিড পেশেন্ট, তার কাছ থেকে একটা জিনোম নিয়ে সিকোয়েন্স করা যথেষ্ট হবে না। আমাদের অনেক এরকম রোগীর কাছ থেকে জিনোম নিয়ে এই স্টাডিটা করতে হবে। আর যেটা বললাম, মানুষের জিনোম যখন এত সহজেই করা যায়, এত অল্প সময়, সেখানে মানুষের চেতে মাত্র তার 1 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে এই ভাইরাসের জিনোমটা, যেই কেমিক্যাল ইউনিট দিয়ে গঠিত। মানুষের ক্ষেত্রে 320 কোটি নিউক্লিওটাইড বা বেস, আর
এই ভাইরাসের ক্ষেত্রে মাত্র 30,000। তাই এটা আমাদের এই মুহূর্তে জানাটা জরুরি, এবং আমাদের সেই সক্ষমতা রয়েছে, দেশেই এই জিনোম উদ্ঘাটনের সক্ষমতা বেশ কয়েকটা ল্যাবে রয়েছে, এবং এই তথ্য বিশ্লেষণ করার জন্য দক্ষ জনবল রয়েছে। তাই এই মুহূর্তে এই কাজটা আমাদের জন্য খুবই জরুরি। তো ম্যাডাম, আপনি বলছিলেন যে অনেক রোগীদের স্যাম্পল দরকার, আসলে কত পরিমাণ রোগীর স্যাম্পল দরকার যদি বাংলাদেশে কোনো সায়েন্টিস্ট এই জিনোম সিকোয়েন্স করতে চান? আমরা একটা প্রাথমিক ইয়েতে মনে করছি 100 জন রোগীর কাছ থেকে এই স্যাম্পল নিয়ে আমাদের বিভিন্ন যে হটস্পটের কথা আমরা শুনছি, কিছু ক্ষেত্রে খুব যাদের কথা শুনছি সুপার স্প্রেডার, একটা এলাকায় খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, কিছু কিছু এলাকায় সংক্রমণ হয়নি কিন্তু কিছু এলাকা আছে যেখানে সংক্রমণের সংখ্যাটা খুবই কম। তো এর মাঝে এদের মধ্যে থেকে আমাদের স্যাম্পল নিতে হবে, এর মধ্যে থেকে বুঝতে হবে এদের কি কারণে পার্থক্য, এটা কি ভাইরাসের নিজস্ব জিনোমের কারণে এই বিভিন্নতা দেখছি সিভিয়ারিটি, নাকি এটা মানুষেরও জিনোমের একটা ব্যাপার আছে। এখানে কিন্তু ওই ব্যাপারটাও চলে আসে যে মানুষ যারা মোকাবেলা করছে তার নিজের জিনোমের মাধ্যমে সেই মানুষের জিনোমের কিছু কিছু পরিবর্তন তো একটা জনপদে একটা জনগোষ্ঠীর মধ্যে থাকতেই পারে, যে কারণে কেউ কেউ বেশি আক্রান্ত হচ্ছে, কেউ কেউ কম আক্রান্ত হচ্ছে। এটা দুটি ক্ষেত্রেই প্রযোজ্য। ভাইরাসের নিজের জিনোমও কতটা বিভিন্ন জনপদে জনগোষ্ঠীর মধ্যে আছে, এবং সেই জনগোষ্ঠীর মানুষের জিনোমটাও বা কী রকমের। তো হাসিনা ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুশতাক ইবনে আইয়ুবের সঙ্গে। ডক্টর মুশতাক, তিনি এরই মধ্যে একটি রিসার্চ করেছেন যেখানে তিনি দেখিয়েছেন যে ভাইরাসটি তার জেনোমের মাধ্যমে তার পরিবর্তন হয়েছে। আসলে ডক্টর মুশতাকের কাছে আমি জানতে চাইবো যে আসলে বাংলাদেশে তো জেনোম সিকোয়েন্স এখনো করা হয়নি, আপনি আসলে এই স্যাম্পলগুলো কোথা থেকে কালেক্ট করেছেন এবং কিভাবে কালেক্ট করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেই স্যাম্পলগুলো বা যেই জিনোম তথ্যগুলো আমি নিয়েছিলাম এটা পাবলিকলি অ্যাভেইলেবল। আমরা সারা পৃথিবীতে এই ভাইরাসটি যখন সংক্রমণ শুরু করলো, SARS-CoV-2 যে ভাইরাসটি, এর জিনোম সিকোয়েন্স কিন্তু শুরু হয়ে গেছিল একদম শুরুর দিকে। আমি ম্যাডাম যে কথাটি বললেন তার সাথে একটু কমপ্লিমেন্ট করে বলি যে আমাদের যে সক্ষমতার কথা ম্যাডাম বললেন যে বাংলাদেশে আছে, একাধিক জায়গায় আছে। পৃথিবী বর্তমানে জিনোম সিকোয়েন্স করার ক্ষেত্রে প্রচন্ড এগিয়ে গেছে। এখন থেকে 20 বছর আগে একটি জিনোম সিকোয়েন্স করার জন্য আমাদের কখনো কখনো কয়েক মাস, ইভেন 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন সেটি আমরা কয়েক দিনের ভিতরে করতে পারি। এই কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় এই জিনোম তথ্য পাওয়াটা আমাদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে গেছে। তো আমার যে গবেষণা ছিল সেখানে আমি একটি ডেটাবেস, যেটি ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ ইনফরমেটিক, জার্মানির একটি প্রতিষ্ঠান, ওরা একটা ডেটাবেস মেনটেন করে, জিস-এইড নামে একটি ডেটাবেস। ওখানে পৃথিবীতে যারাই ইনফ্লুয়েঞ্জা সম্পর্কিত গবেষণা করেন তারা সবাই একটি জিনোম সিকোয়েন্স হয়ে গেলে ওখানে জমা দেন। ওই ডেটাবেস থেকে আমি তথ্যগুলো নিয়েছিলাম, এবং যেই সময় আমি গবেষণাটি করি তখন ওখানে 3000-এর মতো জিনোম সিকোয়েন্স জমা পড়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এবং সেখানে ইউরোপের বিশেষ করে দেশগুলো বেশি জিনোম সিকোয়েন্স জমা দিয়েছিল এবং আমেরিকা জমা দিয়েছিল। আর বর্তমানে আপনি জেনে অবাক হবেন যে ওই ডেটাবেজে এখন 12,000-এর বেশি জিনোম সিকোয়েন্স জমা পড়েছে। ওই দেশগুলো আরো অনেক অনেক বেশি জিনোম সিকোয়েন্স করেছে এর মধ্যে, এবং সেগুলো তারা ওখানে জমা দিয়েছে। সুতরাং ওই ডেটাবেসটি আসলে আমাদের জন্য একটি গোল্ড মাইনের মতো একটা বিষয়। আমরা অতীতে কখনোই এত সংখ্যক ভাইরাসের জিনোম তথ্য এত দ্রুততম সময়ে জানতে পারিনি। এবং আমি ম্যাডামের সাথে আবারও এই বিষয়টি আরো জোরালোভাবে ম্যাডামের সাথে যোগ করছি যে আমরা আগে একটি ভাইরাসকে দেখার জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো, অনেক কাঠখড় পোড়াতে হতো যে সেটি কি বৈশিষ্ট্যের হবে, একটা মাইক্রোস্কোপে দেখা যাবে কি যাবে না, এরকম অনেক বাধা প্রতিবন্ধকতা আমাদের সামনে ছিল। এবং সেটা দেখেও আমরা যেটুকু বুঝতে পারতাম তার চেয়ে আরো অনেক ডিটেইল তথ্য কিন্তু আমরা, স্পেসিফিক তথ্য কিন্তু আমরা পাচ্ছি এই জিনোম সিকোয়েন্স দেখে। সুতরাং এই তথ্যটি আমাদের রোগ নিয়ন্ত্রণ, যেই ব্যবস্থাপনা এবং রোগীর চিকিৎসা, এই দুই জায়গাতেই এই তথ্যগুলোকে এখন আমাদের ইন্টিগ্রেট করাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। থেকে আপনি আপনি ফলাফল কি পেয়েছেন? আসলে কি ভাইরাসটি তার ক্যারেক্টার চেঞ্জ করেছে কিনা?
ধন্যবাদ। এটি খুব চমৎকার একটি প্রশ্ন, এবং আসলে সবার ভিতরে এর উত্তর জানার একটা আগ্রহ আছে, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীরা শুরু থেকেই দেখার চেষ্টা করছিলেন যে পরিবর্তনগুলো কেমন। একদম শুরুর দিকে একটি গবেষণা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল ভাইরাসের ভিতরে 3000-এর বেশি 300-র বেশি পরিবর্তন হয়ে গেছে। সেটা এখন যেহেতু সিকোয়েন্স জমার পরিমাণ আরো বেড়েছে, সুতরাং এটাকে আপনি কয়েক গুণ করে ফেলতে পারেন পরিবর্তনগুলো। কিন্তু আসলে মজার বিষয় হচ্ছে যে এই পরিবর্তনগুলো যদি আপনি প্রত্যেকটা, যেমন 12,000 সিকোয়েন্সকে যদি আপনি একটা একটা করে বিবেচনা করেন, ম্যাডাম যে শুরুতেই বলছিলেন যে এর জিনোম সাইজ হচ্ছে 30,000 বেজ, এই 30,000 বেজের বিভিন্ন অবস্থানে কিন্তু আপনি যে কোনো একটি পরিবর্তন পেয়ে যেতে পারেন। কিন্তু এই একটি পরিবর্তন, যে কারণে আসলে একটি সিকোয়েন্স দেখা আমাদের জন্য যথেষ্ট না, কারণ ওই একটি পরিবর্তন দেখেই আমি বুঝতে পারবো না যে এর ফাংশনাল কনসিকুয়েন্স কি হতে পারে, আসলে ঠিক কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যখন এই 3,000 বা 5,000 বা 12,000 সিকোয়েন্স যখন আমরা পরপর সাজাই, তখন আসলে আমরা বুঝতে পারি যে এই 300 পরিবর্তন বা 700 পরিবর্তন, এগুলো সব পরিবর্তন আসলে একই রকম গুরুত্বপূর্ণ নয়, বরং এই পরিবর্তনগুলোর ভিতরে একটি বিশেষ প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। এবং তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা দেখছেন যে, এবং আমার গবেষণায় আমি দেখিয়েছি যে এই পরিবর্তনগুলোকে আমরা প্রধানত 3টি প্রবাহে ভাগ করতে পারি। এবং এই যেমন আমি জাস্ট 3টি প্রবাহ ছোট করে বলে দিই যে একটি পরিবর্তন সূচিত হয় 241 নম্বর অবস্থান থেকে। আপনাকে ওই যে ম্যাডাম যে আগেই বলেছিলেন যে 30,000 পর্যন্ত অবস্থান আপনার হাতে আছে, এর মধ্যে 241, 3,037, 14,408 এটি একটি ধারা। এই ধারায় যদি একটি পরিবর্তন সূচিত হয়, তাহলে এটি একটি পরিণতি লাভ করবে, এক ধরনের পরিণতি লাভ করবে। আরেকটি ধারা হচ্ছে 8782 নামে আরেকটি পজিশন, এবং সেখান থেকে ওই পজিশনটির সাথে একটি ধারা যাচ্ছে 28,144, এটি সেকেন্ড আরেকটি ধারা। এবং থার্ড যেটি তুলনামূলকভাবে একটু কম পাওয়া যায়, সেটি হচ্ছে 11,083 থেকে শুরু হয়ে 26,144, এই দুটি অবস্থান মিলে আরেকটি। তাহলে এই 3টি আসলে মেইন স্ট্রিম বলা যেতে পারে পরিবর্তন আছে। এখন এই পরিবর্তনগুলো ধরে যদি আপনি আগান, তাহলে আরো পরবর্তীতে আরো আরো একটা দুটো অবস্থানে আপনি এই ভাইরাসের জিনোম সিকোয়েন্সের মধ্যে পরিবর্তন পাবেন। আমার গবেষণার মূল যে ফাইন্ডিংসটা ছিল সেটা হলো, আমি যে বললাম যে এই ধারাগুলো যখন শুরু হয় পরিবর্তনের, একটা জায়গায় গিয়ে কিন্তু তারা একটা স্থিরতা লাভ করে। আমি দেখিয়েছি যে এই স্থিরতাটা, যেই জায়গাটা, সেটি একটি একটি 3টি অবস্থান আছে এই ভাইরাসের জিনোমে। সেই জায়গাটিতে একটি বিশেষ পরিবর্তন কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে হয় এবং কিছু ভাইরাসের ক্ষেত্রে হয় না। আমি ওই অবস্থানটির উপর মানে ভিত্তি করে এই সব ভাইরাসগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি, এবং দেখিয়েছি যে ওই পরিবর্তনটি যেই সব অঞ্চলে আছে, বেশি পরিমাণে আছে, আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। আমাদের সময় হচ্ছে একটি বিরতির, ম্যাডাম সময় হচ্ছে একটি বিরতির, আমরা বিরতির পর আবারও আসবো, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আমরা এসে আরো কথা বলবো করোনা ভাইরাসের জেনোম সিকোয়েন্স যে পরিবর্তন ঘটছে এবং পরিবর্তন হচ্ছে, এর পরবর্তী ফলাফলগুলো নিয়ে। দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে এলাম সেফ হ্যান্ড সুরক্ষা প্রতিদিন। আমরা কথা বলছিলাম করোনা ভাইরাসের জিনোম তথ্য কেন জানা জরুরি, এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট দুই অধ্যাপক। ডক্টর হাসিনা খান, আপনার কাছে আমার এখন প্রশ্ন যে ডক্টর মুশতাক বলছিলেন যে 3টি প্রবাহে করোনা ভাইরাস তার ক্যারেক্টারে পরিবর্তন এনেছে। আপনি কি মনে করেন যে আসলে করোনা ভাইরাস তার ক্যারেক্টারে পরিবর্তন এনেছে? অবশ্যই এনেছে। আজ পর্যন্ত তো আপনি শুনেছেন হয়তো যে এই যে একটা মানে ডেটাবেস আছে, তথ্য ভান্ডার, যেখানে সমস্ত করোনা ভাইরাসের সিকোয়েন্স জমা হচ্ছে, যেটাকে ওই গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা, GISAID বলে। তো সেখানে প্রায় 13,000-এর মতন, মানে প্রতি মিনিটেই জমা হচ্ছে বিভিন্ন দেশ। আজকে সকালে দেখলাম থাইল্যান্ড, ইজিপ্ট, তাদেরও জমা হয়েছে। তো বিভিন্ন দেশ থেকেই জমা হচ্ছে। তো অনেক তথ্য, সেগুলোর থেকে বোঝা যাচ্ছে ভাইরাস তার অনেক রকম পরিবর্তন করেছে, এবং পরিবর্তনের মানে রেটটাকেও হিসাব করা হয়েছে। দেখা যাচ্ছে প্রায় এক সপ্তাহে
অর্ধেক জিনোম, অর্থাৎ 2 সপ্তাহে একটা বেসের সে পরিবর্তন করে ফেলছে, প্রতি 2 সপ্তাহে এক একটা বেসের পরিবর্তন করছে। তো আমরা প্রথম যে ভাইরাসের জিনোম সিকোয়েন্স পেয়েছিলাম জানুয়ারি 10, 2020 সালে, তখন থেকে এখন পর্যন্ত প্রায় 1400-র বেশি পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তন যেটা ডক্টর মুস্তাক বলছিলেন সবগুলো ঠিক এই মুহূর্তে আমরা মানে বুঝছি না, কিন্তু কিছু ওর দেখালো যে বিশেষ পরিবর্তন নির্দিষ্ট জায়গায়, এগুলোর থেকে একটা ধারা বোঝা যায়। সেই কাজটাই বিভিন্ন আমরা তাদের বায়োইনফরম্যাটিক্স বলি, সায়েন্টিস্ট বলি, যারা ওই জীববিজ্ঞানের এই সমস্ত তথ্য নিয়ে কম্পিউটার সায়েন্সের মাধ্যমে এর মিনিংফুল গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসগুলো করেন, তারা দেখাচ্ছেন অনেক রকমের পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন দিয়ে মানে একটু বোঝার চেষ্টা হচ্ছে প্রথমত তার মানে বিভিন্ন জায়গায় গিয়ে তার কি পরিবর্তন হয়েছে, তার ট্রান্সমিশন রুট কোন পথে সে কোথায় গেছে সেটা যেমন বোঝা যাচ্ছে, এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার বোধহয় আমার কাছে এই প্রশ্ন থাকবে এর প্রতিষেধক বা এর বিরুদ্ধে আমরা কি ঔষধ বা ড্রাগ তৈরি করব, সেখানেও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, অবশ্যই রাখছে এবং রাখবে ইয়েগুলো, জিনোম সিকোয়েন্সগুলো। এবং অনেক পরিবর্তন হচ্ছে। আপনার প্রশ্ন ছিল পরিবর্তন হচ্ছে কিনা, অনেকই পরিবর্তন হচ্ছে। এই ভাইরাসগুলো যতবার রেপ্লিকেট করে একটা হোস্টের কোষের মধ্যে গিয়ে, সে তো আমরা এটাকে জীবাণু বলি, কিন্তু সে অর্থে এটা জীবাণু না, তার নিজস্ব কোনো সত্তা নাই। আর একটা কোষ ছাড়া তার নিজের যেই নীল নকশাটা রয়েছে সেটা বাস্তবায়নও করতে পারে না। করে কি, সে যে কোষের মধ্যে ঢোকে, সেই কোষের যত রয়েছে, প্রোটিন রয়েছে, সেগুলোর সাহায্যে তার নীল নকশার মধ্যে যা যা করণীয় আছে সেগুলো সেই কোষের প্রোটিন দিয়ে সে করিয়ে ফেলে। তো সেই দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে এবং আমরা যে বিভিন্ন জনগোষ্ঠীতে গিয়ে যে খাপ খাওয়াচ্ছে সেটা কিন্তু এই পরিবর্তনের মাধ্যমে, এবং এই পরিবর্তনগুলোর মানে কি সেটা ডক্টর মুস্তাকের মতন আরো বায়োইনফরম্যাটিক্সের লোকজন এগুলি উদ্ঘাটনের কাজ করছেন। আচ্ছা ম্যাডাম, একটি বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, তারা কিন্তু GIS-8 তাদের তথ্যগুলো দিয়েছে, তাদের কেসের বিভিন্ন তথ্য দিয়েছে, তো বাংলাদেশও এখন পর্যন্ত দেয়নি। আসলে বাংলাদেশের তথ্যগুলো দেয়া কতটা জরুরি বলে আপনি মনে করেন? খুবই জরুরি। এমনিতে ট্রান্সমিশন রুটটা জানতে হবে, ট্রান্সমিশন ঠেকানোর জন্য এর গতিবিধি আমাদের আনতে হবে, গোচরে আনতে হবে, সে কীরকম পরিবর্তন করছে, ভবিষ্যতে ট্রান্সমিশন ঠেকানোর জন্য কিন্তু জিনোম সিকোয়েন্সটা জানা খুবই জরুরি। তো সে কারণে আমাদের এখানে সক্ষমতা রয়েছে জিনোম সিকোয়েন্স করার, দক্ষ জনবল আছে, তাই আমার মনে হচ্ছে এই মুহূর্তেই কাজটা আমাদের হাতে নেওয়া উচিত। অনেক দেরি এমনিতেই হয়ে গেছে। আজ বোধহয় 52 না 53তম দিন প্রথম যেই। জি বলেন। জি ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমরা একটু ডক্টর মুশতাকের কাছে যেতে চাই। ডক্টর মুশতাক, আপনি গবেষণা করেছেন, এখানে একটি বলেছে যে আপনি দুটো স্ট্রেইনে মূলত পরিবর্তন এসেছে, একটি হচ্ছে 28881-28883 AC, এবং আরেকটি আছে যেটি SARS-CoV-2A, আরেকটি আছে 28881-28883 GGG, অর্থাৎ SARS-CoV-2G। আসলে এই দুই জেনোটাইপটা কি, আসলে একটু যদি ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে সংখ্যাগুলোর কথা বললেন 28,881 থেকে 28,183 পর্যন্ত, আমি যেই বিরতির আগে যে বলছিলাম যে একটি বিশেষ জায়গায় এই যে ভাইরাসের যে 30,000 অবস্থান আছে তার মধ্যে প্রায় সব জায়গাতেই একটি করে বেস পরিবর্তন হয়েছে। ম্যাডাম যে বলছিলেন যে প্রতি 2 সপ্তাহে আসলে একটি করে অবস্থান পরিবর্তন হচ্ছে, এই একটি জায়গা আছে যেখানে পরপর 3টি অবস্থান একসাথে পরিবর্তন হচ্ছে। এই কারণে এই জায়গাটিকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচনা করেছি, এবং আমার গবেষণায় আমি দেখিয়েছি যে এই জায়গাটির উপর যদি আমরা ভিত্তি করি তাহলে ভাইরাসকে যে এই যে শত শত পরিবর্তন হয়ে গেছে, এগুলো তো আসলে গবেষণায় প্রত্যেকটা পরিবর্তনকে নিয়ে যদি আমি গবেষণা করতে চাই তাহলে মানে সবগুলো একসাথে করে ওঠা আমাদের জন্য খুব মুশকিল। সো এটাকে আমি একটা স্ট্রাকচার দিতে চেয়েছি। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরাই বিভিন্নভাবে গবেষণা করছেন, আমি একদম সবচেয়ে সিম্পল একটি ক্লাসিফিকেশন এখানে উপস্থাপন করেছি আমার গবেষণাপত্রে। সেটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা আমার একটি গবেষণা ধারণা যেটি আমি উপস্থাপন করেছি, এটা বিজ্ঞানী সমাজ হয় তারা এটাকে অ্যাকসেপ্টও করতে পারে, অথবা তারা বলতেও পারে যে না, এর চেয়ে আরো ভালো ক্লাসিফিকেশন আছে। যাই হোক, তো এই যেই অবস্থানগুলোর কথা আপনি বললেন, ওখানে আমাদের এই যে পরপর 3টি অবস্থান GGG, ম্যাডাম যে একদম শুরুতে বলেছিলেন যে
ভাইরাসের গঠন উপাদান যেটা, যে নিউক্লিওটাইড যাদেরকে আমরা বলি, এই 3টি জিজি এর পরিবর্তে ওই জায়গায় একসাথে পরিবর্তন হয়ে গেছে এএসি। এটি একটি অনন্য ঘটনা। আমরা আসলে খুব সচরাচর দেখি না যে একসাথে এরকম 3টা মিউটেশন একসাথেই পরিবর্তন হয়ে যায়, অবস্থান একসাথেই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারা একই সাথে এক ভাইরাস থেকে আরেক ভাইরাসে প্রবাহিত হচ্ছে। তো এই জায়গাটার উপর ভিত্তি করে আমি ওই যে যেখানে এএসি পাওয়া গেছে সেই ভাইরাসগুলোকে আমি বলছি SARS-CoV-2A, এবং যেই ভাইরাসগুলোতে জিজিজি রয়ে গেছে সেই ভাইরাসগুলোকে আমি বলছি SARS-CoV-2G। এবং এই দুটো যে জেনোটাইপ আপনি বললেন, এই দুটো জেনোটাইপকে আসলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আপনি ম্যাপ করতে পারবেন। এবং এবং আমার গবেষণা আমি দেখিয়েছি যে যেখানে তুলনামূলকভাবে কম সংক্রমণ হয়েছে এই কোভিড-19-এর, যেমন আপনি ইউরোপের যদি পর্তুগালের কথা বলেন, তাহলে ওখানে অন্যান্য দেশের তুলনায় কম সংক্রমণ হয়েছে, বা নেদারল্যান্ডসেও অন্য দেশের তুলনায়, ইউরোপেরই জার্মানি বা ইউকে অথবা স্পেনের তুলনায় কম সংক্রমণ হয়েছে। ওই সব জায়গায় এই 2A যে ধরনটা, এটা বেশি পরিমাণ আছে। ডক্টর মুশতাক, একটি দেশের ভিতরেও তো ভাইরাসটি দুই রকম আচরণ করছে। আমরা যদি দেখি ইতালিতে লোম্বার্ডিতে আপনি যেটা বলছিলেন 2G ভাইরাসটি আছে, আবার আবরুজ্জতে কিন্তু রয়েছে 2A, অর্থাৎ একই দেশের ভিতরে কিন্তু ভাইরাসটি দুই রকম ক্যারেক্টার প্লে করতে পারে। জি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কারণে ম্যাডাম শুরুতেই বলছিলেন যে আমরা যখন ভাইরাসের জিনোম সিকোয়েন্স করব, আমরা যেন অঞ্চল ভিত্তিক বা বিভিন্ন হটস্পট গুলোকে যাতে আমরা কভার করতে পারি। শুধু একটি করে আসলে তেমন লাভ নাই। যেমন আমরা নেপালকে খুব অ্যাপ্রিসিয়েট করছি, তারা একটি সিকোয়েন্স দিয়েছে, আসলে ওই সিকোয়েন্স থেকে খুব বেশি তথ্য আমাদের পাওয়ার নেই। কিন্তু আমরা যদি এই যে আপনি বললেন একই দেশের বিভিন্ন অঞ্চলের ভিতর যদি আমরা তাকাই, তাহলে আমাদের পক্ষে এই যা ভাইরাসের যে জিনোম তথ্য যেটা আছে, এটাকে ইন্টারপ্রেট করাটা তুলনামূলকভাবে সহজ হবে। আপনি ঠিকই বলেছেন যে ইতালির আমরা একদম শুরু থেকে শুনে আসছি যে পুরো দেশটি নিয়ে আমাদের একটি ভীতির ভিতরে আছি যে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু আসলে ওই দেশেরও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সংক্রমণ আছে। এবং আপনি যদি আমেরিকায় যান, নিউ ইয়র্কের ভাইরাসটি আপনি যদি উইসকনসিনের ভাইরাসের সাথে তুলনা করেন অনেক পার্থক্য পাবেন, ফ্লোরিডার সাথে আপনি অনেক পার্থক্য পাবেন, এবং আপনি দেখবেন যে ফ্লোরিডাতে খুব অল্প সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে নিউ ইয়র্কের তুলনায়। এখন এখানে একদম সরাসরি যে ভাইরাসটাই কারণেই এই সংক্রমণ সংখ্যার পার্থক্য, এটা আমরা একদম ডিরেক্টলি বলছি না, কারণ ওখানে পরিবেশের ভূমিকা আছে, বা যাদেরকে আক্রমণ করছে সেই মানুষগুলো কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তারও ভূমিকা আছে। কিন্তু আমাদের তো অবশ্যই মনে রাখতে হবে যে এই অসুখটির প্রাথমিক কারণ হচ্ছে এই ভাইরাস। সুতরাং ভাইরাসের ভিতরে যদি কোনো পরিবর্তন হয়, আমরা একটু ম্যাডামের কাছে যেতে চাই। ম্যাডাম, আপনিও বলছেন যে ভাইরাসের পরিবর্তন হয়েছে, ক্যারেক্টার পরিবর্তন হয়েছে, ডক্টর মুশতাকও বলছে পরিবর্তন হয়েছে। আসলে এই পরিবর্তনটা বিশ্বব্যাপী বিশ্বের মানুষের জন্য কি বিধ্বংসী হবে, নাকি এটি আরো তার যে অ্যাটাকিং যে ক্যাপাবিলিটি সেটা আরো কমিয়ে যাবে? এটার উত্তর এই মুহূর্তে দেওয়া মুশকিল। আমরা জানি যে যে কোনো কিছু যখন তার পরিবর্তন ঘটায়, সে নিজেকে আরো ভালো করে টিকিয়ে রাখার জন্যই পরিবর্তনগুলো আনে। তো সেদিক থেকে এটা ভয়াবহ ব্যাপার যে নিজের পরিবর্তন এমনভাবে করছে যাতে সে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন প্রতিকূলতায় নিজেকে খাপ খাওয়াতে পারে। তারপরেও আমরা দেখছি আসলে কিছু ভাইরাস আছে যারা ভিন্ন জনগোষ্ঠীর মাঝে একই রকম সেভিয়ারিটি তৈরি করছে না। এখানে কি ভাইরাসটারই এমন পরিবর্তন হয়ে গেছে যে সে বলতে গেলে কমজোর হয়ে গেছে, নাকি সেখানে ওই জনগোষ্ঠীর কোনো জেনেটিক মেকআপের ব্যাপার আছে যেটা এর মধ্যে একটা প্রতিরোধ শক্ত দাঁড় করাতে পারছে? এগুলো অনেক গবেষণার কাজ। করোনা ভাইরাস নিয়ে আমরা নিত্য নতুন তথ্য পাচ্ছি, তাই এই মুহূর্তে বলা মুশকিল যে এটা কম বিধ্বংসী হবে কিনা। আমরা ওইটাই আশা করতে পারি যে আসলে যেন এটা তার পরিবর্তন ঘটাতে কম বিধ্বংসী হয়ে যায়। ডক্টর হাসিনা খান এবং ডক্টর মুশতাক আমাদের সঙ্গেই থাকুন। সময় হচ্ছে আরেকটি বিরতির। দর্শক, সময় হচ্ছে আরেকটি বিরতির পরে আমরা এসে আরও কথা বলবো করোনা ভাইরাসের জেনোম তথ্য নিয়ে। দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম করোনা ভাইরাসের জিনোম তথ্য জানা কেন জরুরি। ডক্টর হাসিনা খান, আপনি বলছিলেন আসলে ভ্যাকসিনের কথা বলছিলেন। ভ্যাকসিন তৈরিতে তোড়জোড় লেগে গিয়েছে বিশ্বব্যাপী। যদিও যুক্তরাষ্ট্রের একটি ভ্যাকসিনের ট্রায়ালে ফেল করেছে, যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ট্রায়াল চলছে, বলা হচ্ছে সেপ্টেম্বরের দিকে একটি ভ্যাকসিন আসতে পারে। ভাইরাসটি তার ক্যারেক্টার চেঞ্জ করছে, তো এই ক্যারেক্টার চেঞ্জ
করাটা আসলে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে অথবা কতটা সুফল দিতে পারে? এই মুহূর্তে প্রতিবন্ধকতাই সে তৈরি করছে ভ্যাকসিন তৈরিতে পরিবর্তনগুলো। তাই আমাদের সমস্ত যেই সারা বিশ্বের যে সমস্ত দেশে ভাইরাস সেখানে মানে জনগোষ্ঠীকে আক্রান্ত করেছে, প্রায় সব দেশেরই যদি আমাদের সেখানকার ভাইরাসের জিনোম সিকোয়েন্স হাতে থাকে তাহলে আমরা একটু বিশ্লেষণ করতে পারি, যেরকম বিশ্লেষণের কাজ ডক্টর মুস্তাকরা করছেন। বিশ্লেষণ করে দেখতে হবে কোন জায়গাটা তেমন পরিবর্তন হচ্ছে না। জিনোমের কিছু অংশ কিন্তু অপরিবর্তিত থাকবেই, সেই অপরিবর্তিত অংশটাকেই আমাদের টার্গেট করে ভ্যাকসিন তৈরি করতে হবে। তাই ভ্যাকসিন তৈরি করার জন্য জিনোম সিকোয়েন্সের কোনো বিকল্প নেই। আপনি একটা অন্ধকারে তো ঢিল ছুটতে পারেন না। হ্যাঁ, অন্যান্য দেশের অনেকই জিনোম সিকোয়েন্স চলে এসেছে, কিন্তু যে সব দেশের নাই, ভাইরাসের বিরুদ্ধে যে প্রতিষেধক তৈরি হবে, যে টিকা তৈরি হবে, সেটা কিন্তু মানে সব জনগোষ্ঠীর জন্য কার্যকর নাও হতে পারে। তাই আমাদেরও খুব প্রয়োজন জানা আমাদের ভাইরাসের জিনোম সিকোয়েন্সটা কিরকম, এবং অনেক তথ্য যখন আসবে তখন সেখান থেকে যেটা বললাম যে সমস্ত জায়গায় কোনো পরিবর্তন হচ্ছে না, ভাইরাস নিজে টিকে থাকার জন্য ওগুলোকে অপরিবর্তিত রাখছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমাদের টার্গেট করে তার বিরুদ্ধেই আমাদের প্রতিষেধক তৈরি করতে হবে। ম্যাডাম, এই সাবকন্টিনেন্টে ভাইরাস কি তার ক্যারেক্টার চেঞ্জ করেছে কিনা, এরকম কোনো তথ্য পাওয়া গেছে কিনা? ভাইরাসের মানে যে সাবকন্টিনেন্টে এসছে সেটারও একটা পরিবর্তন আছে। এটা দেখা যাচ্ছে মূলত তিনটে বড় ধারায় যদি আমরা ভাগ করতে পারি। আমরা দেখছি জিনোম যেটা প্রথম উৎপত্তি হয়েছিল উহান থেকে, সেটাই কিন্তু চীনেই অনেক পরিবর্তিত ফর্মে সার্কুলেট করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রে যেটি গেছে সেটা কিন্তু আবার প্রথম যে ফর্মটা উহানে পাওয়া গেছিল সেই ফর্মটা। এটা তাহলে A-B দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। আর একটা ফর্ম C যেটা হংকং সিঙ্গাপুরে পাওয়া গেছে, তো সেখান থেকে এটা আবার ইউরোপেও গেছে এই C টাইপটা। এবং ইয়েটা মানে আমার এই মুহূর্তে ঠিক জানা নেই ভারত থেকে পাওয়া যে জিনোম সিকোয়েন্স এটা ABC কোনটার মধ্যে পড়ে, তবে আমার ধারণা এই সাবকন্টিনেন্টে C টাইপটাই প্রাধান্য, মানে যেটা বিস্তার করছে সেটা C টাইপ। তো ম্যাডাম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি ডক্টর মুশতাকের কাছে যেতে চাই। ডক্টর মুশতাক, ভাইরাসটি যে গঠন প্রক্রিয়া, ভাইরাসটি আসলে তার গঠন প্রক্রিয়া শারীরিক গঠনে কোন জায়গায় পরিবর্তন এনেছে? বলা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে জায়গায় মনে পরিবর্তন এনেছে। জি, আপনাকে এখানে বলে রাখি যে ম্যাডামকে যে শুরু এর আগে যে প্রশ্নটি করেছিলেন যে এর কারণে এই যে প্রোটিনগুলো পরিবর্তন হবে অথবা কোন জায়গায় পরিবর্তন হবে, এটার উপর ভিত্তি করেই কিন্তু আসলে তার ইনফেক্টিভিটি, তার সংক্রমণ ক্ষমতা কমবে নাকি বাড়বে এটা নির্ধারিত হবে। সম্প্রতি চীনে একটি গবেষণা হয়েছে এবং ওখানে কিন্তু দেখা গেছে যে এই যে আমাদের যাদের আক্রান্ত করছে, যেই পেশেন্ট ডেরাইভড মিউটেশন গুলোর কথা তারা বলেছেন, যে আক্রমণ আমাদের ভিতরে ভাইরাসটি ঢোকার পরে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে দায়ী যে ব্যবস্থা, যে কোষগুলো, তারা কিন্তু ভাইরাসের বিপক্ষে যুদ্ধ করছে এবং তার ফলে ভাইরাসের ভিতরে কিছু পরিবর্তন হয়েছে এবং কিছু পরিবর্তন ভাইরাসটিকে 270 গুণ পর্যন্ত কম সংক্রমণ ক্ষমতা মানে ঠেলে দিয়েছে। তার মানে ভাইরাসটি আর আগের মতো আমাদের ভিতরে রোগ সৃষ্টি করতে পারছে না। কিন্তু এগুলো আসলে যেটা বললাম যে একটি মিউটেশনকে দেখা গেছে, এরকম আমাদের আরো অনেকগুলো পরিবর্তন দেখতে হবে। এবং এই পরিবর্তনগুলো আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন প্রোটিন, যেমন একটি হচ্ছে ভাইরাস যে আমাদের শরীরে যে ঢুকবে, আমাদের শরীরের কোষের সাথে যে সে বাইন্ড করে বা রিসেপ্টর যেটা, এইখানকার যে প্রোটিন স্পাইক প্রোটিন আমরা বলি বা এস প্রোটিন, ওখানে কিছু পরিবর্তন হচ্ছে। কিছু পরিবর্তন আছে আমার গবেষণায় আমি যেটাকে বেশি হাইলাইট করেছি সেটা হচ্ছে ভাইরাসের ভিতরে নিউক্লিওক্যাপসিড নামে এক ধরনের প্রোটিন আছে যেটা নতুন ভাইরাস সৃষ্টির জন্য প্রয়োজন, ওই জায়গাটায় পরিবর্তন হচ্ছে। তার মানে এই জায়গাগুলো যদি পরিবর্তন হয়, আপনি ধরে নিতে পারেন যে সে স্পাইক প্রোটিনে পরিবর্তন হওয়া মানে হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন এমন হতে পারে যে সে আর আমাদের শরীরে ঢুকতেই পারবে না। আবার ওই নিউক্লিওক্যাপসিড প্রোটিনের কথা যেটা বললাম, ওর পরিবর্তনের ফলে হয়তো সে নতুন ভাইরাসের সৃষ্টিই করতে পারবে না। ফলে এই পরিবর্তনগুলো আমাদের আসলে ক্যারেক্টারাইজ করতে হবে এবং এগুলো নিয়ে অলরেডি বেশ কিছু গবেষণা এখন চলছে। তো ডক্টর মুশতাক, ভাইরাসটি আসলে পরিবর্তন হয় কিসের জন্য? এটা কি জলবায়ুর একটা বিষয় আছে, নাকি পরিবেশ, নাকি আর্দ্রতা, নাকি টেম্পারেচার? অনেকেই বলছেন টেম্পারেচারের কারণে ভাইরাসটি তার ক্যারেক্টারে চেঞ্জ নিয়ে আসে। আসলে ভাইরাসটি কেন তার ক্যারেক্টারে চেঞ্জ নিয়ে আসছে?
আচ্ছা, এটার উত্তরের জন্য আমাদের এটুকু জানতে হবে যে এই ভাইরাসটি হচ্ছে একটি আরএনএ ভাইরাস। আমরা জেনেটিক ম্যাটেরিয়াল দুই রকমের, আমরা প্রাইমারিলি ডিএনএ বলি, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। এই আরএনএ হচ্ছে, ডিএনএ হচ্ছে দুটো সূত্র এবং আরএনএ একটি সূত্র। তো আরএনএর ভিতরে আসলে পরিবর্তনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়। এই কারণে এই আরএনএ ভাইরাসের পরিবর্তনগুলো অন্য ভাইরাসের তুলনায় বেশি। এই পরিবর্তনগুলো অনেক কারণেই হতে পারে, আপনি ঠিকই বলেছেন, পরিবেশেরও একটি ভূমিকা থাকতে পারে। যেমন একটি খুব জানা পরিবেশের উপাদান হচ্ছে আলট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। এটা কিন্তু আমাদের জিনোমের ভিতরে, মানুষের জিনোমের ভিতরেও কিন্তু সে পরিবর্তন আনতে পারে। এবং এই ভাইরাস যেমন যদি পরিবেশে সে কিছুক্ষণ পর্যন্ত থাকে, তাহলে এই আলট্রাভায়োলেট রে কিন্তু তার জিনোমে পরিবর্তন আনতে পারে। এটি একটি সোর্স ধরে নিলাম। আরেকটি হচ্ছে আমাদের মানুষের শরীরে যখন ভাইরাসটি ঢুকছে, তখন একটু আগে যেমন বললাম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যেই ব্যবস্থার সাথে যেই বিষয়গুলো জড়িত আছে, তারাও কিন্তু ভাইরাসের এই আরএনএ গুলোকেও কখনো কখনো সরাসরি আক্রমণ করে, ফলে এই জিনোমের ভিতরে তার পরিবর্তন হতে পারে। ডক্টর মুশতাক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিকিৎসক ডক্টর ফৌশি তিনি বলছেন যে আসলে এই করোনা ভাইরাসটি সিজনাল ফ্লু হিসেবে পৃথিবীতে থেকে যাবে। আপনিও কি মনে করেন যে আসলে সিজনাল ফ্লু হিসেবে এটি থেকে যাবে? জি, আমি ওনার আরেকটি উদ্ধৃতি বারবার আমি সবাইকেই বলছি। উনি বলেছিলেন যে এই সংকট কখন শেষ হবে সেটি আমরা ঠিক করব না, এটি ভাইরাস ঠিক করবে। ভাইরাস ঠিক করবে কিন্তু তার এই জিনোমের মধ্য দিয়ে, যে সে পরিবর্তন হতে হতে কোন পর্যায়ে চলে গেল। যদি বেশিরভাগ পরিবর্তন তার সংক্রমণ ক্ষমতাকে কমিয়ে দেয়, তার রোগ সৃষ্টির ক্ষমতা কমিয়ে দেয়, তাহলে কিন্তু সে একসময় আর এতটা ক্ষতিকর হবে না, সে সহাবস্থান করবে। আপনি জেনে অবাক হবেন যে আমাদের জেনোমের ভিতরে যেই 3 বিলিয়ন যে জেনোম তথ্য আমাদের ভিতরে আছে একটি কোষের ভিতর, এর 8% আমরা পেয়েছি ভাইরাস থেকে। অর্থাৎ ভাইরাস আমাদের ভিতরে কখনো কখনো আক্রমণ করে আমাদেরকে মেরে ফেলতে পারে, কিন্তু একটা পর্যায়ে সে বুঝতে পারবে যে আমাদের মেরে তার আসলে তার খুব একটা লাভ নেই, তখন সে একটা সহাবস্থানে চলে আসতে পারে। এবং ওই সহাবস্থানটাই হচ্ছে তার জন্য আমাদের জন্য কম ক্ষতিকর। এবং ওটাই আপনি ধরে নিতে পারেন যে সিজনাল ফ্লু অথবা আরো কম ইনফেক্ট বা লিথালিটির যে ভাইরাসগুলো, সেগুলো একসময় আমাদের ভিতরে হয়তো এটা বিরাজ করবে। আপনাকে ধন্যবাদ। ডক্টর হাসিনা খান ম্যাডাম, আপনার কাছে একই প্রশ্ন যে আসলে ভাইরাসটি কি পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করা আদৌ সম্ভব কিনা? এর আগে যেটা আমরা শুনছিলাম ডক্টর মুস্তাকের কাছে, আপনারও সেটা একটা প্রশ্ন ছিল, এটা কি সিজনাল ফ্লু হিসেবে থেকে যাবে কিনা। আপাত দৃষ্টিতেই নাই মনে হচ্ছে। আমরা হয়তো এর বিরুদ্ধে প্রতিষেধক পাবো, আজ না হলেও আগামী 1 বছরের মধ্যে, কিন্তু এটাকে আমরা পুরোপুরি নির্মূল করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। নিজেকে হয়তো একটু কম বিধ্বংসী করে এর বিরুদ্ধে যে প্রতিষেধক, সেটাকে মোকাবেলা করে কম বিধ্বংসী হিসেবে থেকে যাবে এবং মাঝে মধ্যেই ফিরে আসবে আমাদের মাঝে। তো এটা সিজনাল ফ্লু হিসেবে থেকে যাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা আমরা দেখছি এটাকে। আসলে নিজেকেই যখন প্রতিষেধক আসবে তখন তার বিরুদ্ধে সে একটা মোকাবেলার চেষ্টা করে নিজে যাতে নির্মূল না হয় সেরকম একটা অবস্থানে চলে যাবে। তো ম্যাডাম, যদি এটা পৃথিবীতে সিজনাল ফ্লু হিসেবে থেকেই যায়, তাহলে এই যে পৃথিবীব্যাপী যে লকডাউন করা হচ্ছে, জরুরি অবস্থা জারি করা হচ্ছে, আমরা নিজেদেরকে ঘরের মধ্যে রাখছি, এটা আসলে কতদিন পর্যন্ত তাহলে প্রলং হতে পারে এই লকডাউন জরুরি অবস্থাটা নিজেদের ঘরের মধ্যে রাখা? এটা আমাদের আসলে অ্যান্টিবডি টেস্টটা যখন আমরা শুরু করতে পারবো, অ্যান্টিবডি টেস্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু এটা এক পর্যায়ে আমাদের যেতে হবে জানার জন্য যে আমাদের কতজনের মধ্যে, এটা তো অ্যাসিম্পটোম্যাটিক, আমরা টেরও পাই না হয়তো আমরা সংক্রমিত হয়েছি, কিন্তু আমরা হয়েছি কি না আমাদের সেই ধারণাটা অ্যান্টিবডি টেস্ট দেবে। কিন্তু এই মুহূর্তে আরটিপিসিআরটা জরুরি, জানা যে আমরা কে আক্রান্ত হয়েছি, কিন্তু যারা অ্যাসিম্পটোম্যাটিক তারা আক্রান্ত হয়েছিলাম কিনা এটা জানা দরকার, এবং সেটা জানার মাধ্যমে আমরা কতটা প্রতিরোধ আমাদের মধ্যে কতজন এই প্রতিরোধটা তৈরি করতে পেরেছে সেটা জেনেই কিন্তু লকডাউন উঠাতে হবে। আর আপনি বলছেন এটা সিজনাল ফ্লু হিসেবে থেকে গেলে কেন তাহলে লকডাউন কি আরো কন্টিনিউ করতে হবে? না, সেটা না। আমাদের তো প্রতিষেধক চলে আসবে এবং প্রতিষেধকের জন্য কেউ খুব ভালো রেসপন্ড করবে, কেউ করবে না। যে কোনো প্রতিষেধকের ক্ষেত্রেই আমরা সেটা দেখি। তাই অতটা আমাদের হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই এটার বিরুদ্ধে আমরা লড়াইয়ে জিতবো এবং এটা প্রতিষেধক হিসেবে আসবে, এবং সিজনাল ফ্লু হিসেবে আসলেও এটাকে মোকাবেলা করার আমাদের ততদিনের সক্ষমতা তৈরি হয়ে যাবে।
ডক্টর এটা অতটা বিধ্বংসী আর তখন থাকবে না। ডক্টর হাসিনা খান এবং ডক্টর মুশতাক ইবনে আয়ুব, আপনাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। দর্শক, আপনারা শুনলেন যে দুইজন বিশেষজ্ঞ বললেন যে ভাইরাসটি কিন্তু তার ক্যারেক্টারে পরিবর্তন এসেছে এবং এই ক্যারেক্টারটি পরিবর্তন হয়েছে জানা অত্যন্ত জরুরি, কেননা ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। ভ্যাকসিন আবিষ্কার করার ক্ষেত্রে ভাইরাসের জেনোম সিকোয়েন্স জানা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে বাংলাদেশেও জেনোম সিকোয়েন্সটি হওয়া অত্যন্ত জরুরি, বিশেষজ্ঞরা যেটা বলছেন। এবং অনুষ্ঠান শেষ করব, আমরা শেষ করার আগে অবশ্যই আপনাদের বলবো আপনারা ঘরে থাকুন এবং একান্ত প্রয়োজন না হলে ঘরে বাইরে যাবেন না এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন।